আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি অনেক ভালো আছো। আজকে আমি মাত্র দুটি অঙ্কের মাধ্যমে মাত্র দুটি অঙ্কের মাধ্যমে 2018 থেকে 24 সালের সবগুলো প্রশ্ন সলিউশন করব মাত্র দুটি অঙ্কের মাধ্যমে। অর্থের সময়মূল্য এই অধ্যায়টি মাত্র দুটি অঙ্ক দিচ্ছি, খুবই ভালো মতো করে অনুশীলন করো। অনেকে অনেক মাস হয়তো প্রাইভেট পড়েছো কিন্তু শেষ করতে পারোনি, কিন্তু আমি তোমাদের 100% শিওর করে দিচ্ছি অবশ্যই এই দুটি অঙ্কের মাধ্যমে 2018 থেকে 2024 সালে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো তুমি সলভ করতে পারবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো প্রথমে আমরা ব্যাখ্যাটি দেখে নেব। তো প্রথমে দেখতে পারতেছ এসসি ফিনান্স অধ্যায় 4 অর্থের সময়মূল্য সকল বোর্ড প্রশ্ন সমাধান 2018 থেকে 24 সাল। তো এখান থেকে আমাদের প্রথমে জানতে হবে ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য অর্থাৎ ফিউচার ভ্যালু। তারপর দেখতে পারতেছো মেয়াদকাল বা এটাকে সময়ও বলে অনেকে। তো এটাকে এন দ্বারা প্রকাশ করে, এটাকে নাম্বার অফ ইয়ার বলতে পারো, নাম্বার অফ ডিজিট বলতে পারো। সুদের হার রেট অফ ইন্টারেস্ট, এটাকে আই দ্বারা প্রকাশ করে। তারপর দেখতে পারতেছো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম। তারপর এখানে 1 নম্বর সূত্রটি দেখতে পারতেছো বর্তমান মূল্য। বর্তমান মূল্য সূত্র হচ্ছে পিভি সমান সমান এফ বি ডিভাইডেড বাই 1 + i বাই এন পাওয়ার এন। 2 নম্বর সূত্রটি হচ্ছে বর্তমান মূল্য পিভি সমান সমান এফ বি ডিভাইডেড বাই 1 + i ডিভাইডেড বাই এম পাওয়ার এন ইন্টু এম। তো এখানে এই যে এম আছে, এখানে হচ্ছে চক্রবৃদ্ধি। এই চক্রবৃদ্ধিটাকে আমরা মাসিক, এটা বিভিন্ন ধরনের এই চক্রবৃদ্ধিটা বিভিন্ন ধরনের থাকতে পারে। যেমন দেখতে পারতেছো এখানে যদি দেখো প্রশ্নে উল্লেখ থাকে মাসিক চক্রবৃদ্ধি, তখন এম এর মান হবে 12। তারপরে যখন বলা থাকবে অর্ধবার্ষিক তখন এম এর মান হবে 2। যখন ষান্মাসিক বলা থাকবে এম এর মান হবে 2, অর্থাৎ অর্ধবার্ষিক এবং ষান্মাসিক দুইটা একই, জাস্ট অন্য নামে আসতে পারে। তারপরে দেখতে পারতেছো দ্বিমাসিক, এখানে এম এর মান হচ্ছে 6, অর্থাৎ 2 মাস পর পর তুমি সুদ প্রদান করবে। তারপর দেখতে পারতেছো ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাস পর পর এম এর মান হবে 4। তো এখানে বলা থাকতে পারে 3 মাস পর পর। তো এখানে তারপরে থাকতে পারে ধরো সাপ্তাহিক বলা থাকতে পারে। তো সাপ্তাহিক বলে এম এর মান হবে 52। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক সম্পর্কে আলোচনা। তো আমরা এখন 1 নম্বর প্রশ্নটা দেখি। আমরা যদি 1 নম্বর প্রশ্নটা সলভ করতে যাই, তো এখানে দেখতে পারতেছো 1 নম্বর সমস্যা, জনাব মাহিন 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার জন্য বা আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। অর্থাৎ সে 5 বছর পর তার 2 লক্ষ টাকা প্রয়োজন, এই জন্য সে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। তো ওভার ব্যাংক তাকে বার্ষিক 10% সুদে এবং ঢাকা ব্যাংক তাকে 9.5% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অর্থাৎ তাকে দুইটি ব্যাংক প্রস্তাব দিয়েছে। একটি ব্যাংক দিয়েছে বার্ষিক সুদে এবং আরেকটি ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে। তো দেখি প্রশ্নে আছে কি। গ নম্বর দেখতে পারতেছ 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার জন্য, অর্থাৎ ভবিষ্যতে 5 লক্ষ টাকা পাওয়ার জন্য ওভার ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। অর্থাৎ ধরো তুমি কত টাকা রাখবে জানো না, কিন্তু তোমার ভবিষ্যতে 2 লক্ষ টাকা প্রয়োজন। তাহলে তুমি এখন কত টাকা রাখবে, তার মানে এটা তোমাকে অবশ্যই বর্তমান মূল্য বের করতে হবে। তো বর্তমান মূল্য বের করার আরেকটা টেকনিক হচ্ছে যে পর বলা থাকবে। যখন পর দিয়ে কোনো টাকা বলা থাকবে তার মানে সেটা ভবিষ্যৎ মূল্য। আমি আবারও রিপিট করতেছি, যখন দেখবা কোনো টাকার আগে পর আছে তখন তুমি বুঝে নেবে সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তোমাকে অবশ্যই বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটি যদি সলভ করি। গ নম্বর অঙ্কটা যদি আমরা এখন সলভ করি, তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি। আমরা কি জানি? বর্তমান মূল্য পিভি, এখানে বর্তমান মূল্য না লিখে শুধু পিভি লিখলেও হবে। বর্তমান মূল্য এফ বি ডিভাইডেড বাই 1 + i বাই পাওয়ার এন। তো এখানে যদি আমরা লিখি
এখানে অর্থাৎ উদ্দীপকে যা যা দেওয়া ছিল এখানে এফবি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত আছে দেখো, এখানে ভবিষ্যৎ মূল্য ছিল 2 লক্ষ টাকা। তারপর দেখো আমাদের প্রয়োজন হচ্ছে আয়ের মান অর্থাৎ সুদের হার। সুদের হার ছিল 10%, বা এটাকে আমরা লিখতে পারি 0.10। তারপরে এন সমান সমান অর্থাৎ বছর, কত বছর বলা ছিল 5 বছর, মানে বলেছিল 5 বছর। তারপর এখন আমাদের বের করতে হবে বর্তমান মূল্য, এখানে দেওয়া নাই, বর্তমান মূল্য দেওয়া নাই, ঠিক আছে। তো এখন জাস্ট আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো এখানে এফবি ছিল 2 লক্ষ টাকা। তারপর দেখতে পারতেছো এখানে 1 যোগ আয়ের মান হচ্ছে 0.10 পাওয়ার এন হচ্ছে 5 বছর। এখানে তোমরা সূত্রটা ইংরেজিতে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্ক করার সময় অবশ্যই বাংলায় করবে। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা চাইলে একসাথে ক্যালকুলেশন করতে পারি, আবার চাইলে আলাদা আলাদা ভেঙে ভেঙেও ক্যালকুলেশন করতে পারি। তো আমরা যদি এটাকে একসাথে ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায়, দেখো এখানে আছে, দেখো তোমরা 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এটাকে ভাগ দিব। এখানে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপরে দেখতে পারতেছো 1 অর্থাৎ 1 যোগ 0.10, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, পাওয়ার এখানে এন এর মান হচ্ছে 5, দিলাম 5। দেখো আমাদের অঙ্ক শেষ। এখন আমাদের আসছে এখানে 1,24,184.26 টাকা। অবশ্যই তোমরা এখানে কমা দিয়ে নেবে টাকার পরে। তো এই দেখো অঙ্কটি কি খুব বেশি কঠিন ছিল সলভ করা? আশা করছি না। তো তারপরে তোমরা এখানে ব্যাখ্যা দিবে একটা, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তো ব্যাখ্যাটি হচ্ছে এরকম, তোমরা এখানে লিখবে জনাব মাহিনকে $2 লক্ষ টাকা পাওয়ার জন্য ওভার ব্যাংকে 1,24,184.26 টাকা জমা রাখতে হয়। তো এই ছিল দেখো তোমাদের গ নম্বর অঙ্কটি। আশা করছি তোমরা গ নম্বর অঙ্কটি ভালো মতো বুঝেছ। তোমাদের আবারও বলে দেই আমি, যখন তোমরা দেখবে কোনো টাকার পূর্বে পর শব্দ বলা আছে, তার মানে তোমার ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। আবার যখন দেখবে তোমাদের বর্তমান মূল্য দেওয়া আছে, তার মানে অবশ্যই তোমাকে কী নির্ণয় করতে হবে? ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো তারপরে দেখো আমরা যদি গ নম্বর সলভ করি, গ নম্বর দেখতে পারতেছো কোন ব্যাংকে টাকা রাখা তার জন্য অধিকতর লাভজনক হবে। তো এটার জন্য আবারও প্রথমে আমরা সূত্র করি, সূত্র লিখে ফেলি। তো প্রথম থেকে আবারও সেম আগের মতোই আমরা সলভ করব অঙ্কটি। তো আগের মতোই আমরা অঙ্কটি সলভ করব। তো ঘ নম্বরের জন্য লিখবো আমরা এখানে সেম টু সেম আগের মতোই। ঘ নং এখানে আবার লিখবো যে আমরা জানি পিভি সমান সমান এফভি 1 + I/m পাওয়ার n × m। ঠিক আছে। তো তারপর আমরা অঙ্কটি সলভ করি। দেখো এখানে আছে, এখানে দেখো কি কি ছিল। এখানে এফবি ছিল 2 লক্ষ টাকা,
তারপরে আয়ের মান, অর্থাৎ প্রশ্নে আয়ের মান ছিল দেখো তোমরা 9.5%, বা এটাকে আমরা চাইলে লিখতে পারি 0.095। তারপরে এনের মান হচ্ছে 5 বছর। তারপর দেখো আমাদের এখানে দেখো চক্রবৃদ্ধি ছিল, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি ছিল। ত্রৈমাসিক মানে হচ্ছে তোমার 3 মাস পর পর সুদ প্রদান করতে হবে এরকম, অর্থাৎ ব্যাংক তোমাকে 3 মাস পর পর সুদ দিবে। তো এখানে এম এর মান হবে 3 মাস পর পর, অর্থাৎ 4। তারপরে আমাদের বের করতে হবে পিবি। তো চলো আমরা এখন অঙ্কটি সলভ করি। দেখো এফবির মান হচ্ছে 2 লক্ষ টাকা। তারপরে হচ্ছে 1 যোগ আয়ের মান হচ্ছে 0.095। তারপরে এম এর মান হচ্ছে 4 পাওয়ার 5 গুণ 4। তো তোমরা এই অঙ্কটা ডিরেক্ট করতে পারবে এবং ভেঙে ভেঙে করতে পারবে। তো আমি আমাদের ডিরেক্ট কীভাবে করা যায় সেটা দেখিয়ে দিই। প্রথমে আমরা 2 লক্ষ টাকা লিখবে, তারপরে ভাগ দিবে, ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিবে, তারপরে লিখবে 1 যোগ এখানে দেখো 0.095 ভাগ 4, তারপরে ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার। তোমরা অবশ্যই এটা আগে গুণ করে তারপরে তোমরা বসাবে। তো এখানে পাওয়ার দিয়ে যদি তোমরা গুণ করো তাহলে অঙ্কটি ভুল হয়ে যাবে। তোমরা অবশ্যই উপরে পাওয়ার যেটা হবে সেটা আলাদাভাবে গুণ তারপর তোমরা লিখবে। তো এখানে দেখতে পাচ্ছ 5 গুণ 4 অর্থাৎ 4 5 20, তো পাওয়ার লিখবে 20। দেখো আমাদের অঙ্কটি শেষ, অঙ্কটি সলভ হয়ে গিয়েছে। তো উত্তরটি হচ্ছে দেখতে পারতেছ 1,2,5,0,6,9.58 টাকা। দেখো এই ছিল তোমাদের ঘ নাম্বারের সলিউশন। তো আমরা ঘ নাম্বার প্রশ্নে তোমাদের বের করতে বলেছে যে কোন ব্যাংকে তার জন্য টাকা রাখা লাভজনক হবে। তো এটার জন্য আমরা যদি ব্যাখ্যা দিই, ব্যাখ্যাটি দ্বারা এরকম, জনাব মাহিনকে 2 লক্ষ টাকা পাওয়ার জন্য ঢাকা ব্যাংকে 1,25,069.58 টাকা জমা রাখতে হবে। এবং ওভার ব্যাংকে 1,24,184.26 টাকা রাখতে হবে। আমরা জানি যে প্রকল্প বা ব্যাংকে বর্তমানে কম টাকা জমা রাখলে সেটি লাভজনক। সুতরাং জনাব মাহিনকে ওভার ব্যাংকে টাকা রাখা
লাভজনক হবে। তো এই ছিল তোমাদের আজকে আমার একটা অঙ্ক। তো দেখো, তোমরা যদি এই অঙ্কটা পুরোপুরি বুঝে থাকো তাহলে অবশ্যই আমরা যে 2 নম্বর অঙ্কটি দিব সেটা তোমরা অবশ্যই সলভ করতে পারবে। তো 2 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখতে পারতেছো, দেখো এখানে 2 নম্বর সমস্যাটি হলো, তোমাদের এটি বা 2 নম্বর সমস্যাটি তোমাদের বাড়ি কাজ থাকবে। তোমরা এই অঙ্কটি সলভ করে অবশ্যই আমার কমেন্ট বক্সে উত্তর জানাবে। দেখতে পারতেছো, শিউলি বেগম 10 বছর পর 20 লক্ষ টাকা দিয়ে একটি প্রাইভেট কার ক্রয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক 11% হারে ষান্মাসিক, অর্থাৎ বলতে পারো এটাকে তুমি অর্ধবার্ষিক বলতে পারো, চক্রবৃদ্ধিতে সুদ দেওয়ার প্রস্তাব দেয়। অপরদিকে মেঘনা ব্যাংক 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব দেয়। তো গ নম্বর প্রশ্ন হচ্ছে, পদ্মা ব্যাংকে শিউলি বেগমকে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ বর্তমানে তাকে কত টাকা জমা রাখতে হবে। ঘ নম্বর দেখতে পাচ্ছ, শিউলি বেগমের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক নয়। তো এই ছিল 2 নম্বর সমস্যাটি। তোমরা এই 2 নম্বর সমস্যাটি সলভ করে অবশ্যই তুমি কমেন্ট বক্সে তোমাদের উত্তরটি জানিয়ে দেবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারে, তাই বলবো অবশ্যই শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।